আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষার্থী আছো তাদের বৃত্তি পরীক্ষায় একটু সহযোগিতা করার জন্য আমরা কিছু ক্লাস দিচ্ছি তোমাদেরকে, এবং এই ক্লাসগুলো মূলত একটা চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস। তো আজকের ক্লাসটা হলো বিজিএস চ্যাপ্টার 4 বাংলাদেশের অর্থনীতি। এই অধ্যায়টা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে, অনেক ভয় আছে। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা অনেক ভয় দূর করতে পারবা। যদিও চ্যাপ্টারটা অনেক বড়, অনেক ইনফরমেশন আছে, কিন্তু একটা চ্যাপ্টার যখন তুমি পড়বা তোমার সব ইনফরমেশন হয়তো বা মুখস্থ করার প্রয়োজন নেই। চ্যাপ্টারটা বুঝে এবং যে ইনফরমেশন গুলো তোমাদের মনে রাখা প্রয়োজন শুধু সেই ইনফরমেশন গুলোই তোমরা মনে রাখো, এক্সট্রা প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? সো আমি আজকের ক্লাসটা শুরু করছি, এবং আজকের ক্লাসটা আমাদের যেরকম হবে মূলত আমরা কিছু কোশ্চেন সলভ করব, কারণ এই পর্যায়ে এসে তোমরা অনেকেই একদম বেসিক টার্মগুলো তোমরা শিখে গেছো। তো কোশ্চেন সলভ করতে করতে আমরা চ্যাপ্টারটা শিখবো। তো আসো সবাই ক্লাসটা শুরু করি। এবং আমাদের প্রথম পার্টটাতে দেখো আমরা যে কোশ্চেনগুলো রেখেছি এটা হলো বহু নির্বাচনী প্রশ্ন, মানে এমসিকিউ। হ্যাঁ, তো এমসিকিউর মধ্যেই আমরা বেসিক টার্মগুলো শিখে ফেলবো। প্রথম কোশ্চেনটা যদি আমরা একটু তাকাই, প্রথম কোশ্চেনটা হলো যে কয়টি খাত নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা। তো এইখানে দেখো দুইটা বিষয় নিয়ে বলা আছে, একটা হলো বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা। দ্যাট মিনস আমরা যে সকল পেশার সাথে জড়িত থেকে আমাদের জীবনকে পরিচালিত করি, যে সকল অর্থনৈতিক কাজে যুক্ত থেকে আমাদের জীবনকে পরিচালিত করি। তো দেখো এইটা একদম আমাদের বইয়ের চ্যাপ্টার 4 এর প্রথম পেজের শেষের লাইনে তোমরা পাবা যে এখান বইতে একদম সরাসরি বলা আছে যে এইরকম দুটি খাত আছে যেটা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারাকে বিকশিত হয়, এবং এই দুটি ধারার একটি হলো সরকারি খাত, দ্যাট মিনস যারা সরকারি চাকরি করে, এবং দ্বিতীয়টা হলো বেসরকারি খাত। ঠিক আছে? তাহলে এখানে বলা আছে যে বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা বিকশিত হচ্ছে কয়টা খাতকে নিয়ে। তো এখানে আমরা বলবো যে দুইটি খাতকে নিয়ে, সরকারি এবং বেসরকারি খাত। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা যদি চলে যাই, পরের প্রশ্নটা ছিল দেখো জাপানের অধিবাসী মিস্টার এক্স, ওকে, খুব সুন্দর একটা নাম, সে ইপিজেড মানে এক্সপোর্ট প্রসেসিং জোন। তোমরা জানো আমাদের দেশের এমন কিছু এরিয়া আছে যেখানে এক্সপোর্ট করার জন্য, রপ্তানি করার জন্য পণ্য প্রস্তুত করা হয়, সেগুলোকে ইপিজেড বলা হয়। সেখানে তিনি কর্মরত আছেন, তার আয় কোথায় অন্তর্ভুক্ত হবে? তো এইখানে আমাদের অর্থনীতির কিছু ইন্ডিকেটর আছে বা নির্দেশক আছে যেটা দ্বারা একটা দেশের সার্বিক অর্থনীতির পরিস্থিতি কেমন সেটা বোঝা যায়। তো সেগুলোকে আমরা জিডিপি বা জিএনপি বা পিসিআই বলে থাকি। তিনটা অর্থনৈতিক নির্দেশক রয়েছে। তো এইখানে দেখো বলা আছে মোট জাতীয় উৎপাদন এবং নিট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়। ঠিক আছে? তো এখানে আমরা দেখি তো জিডিপি বা মোট জাতীয় উৎপাদন বলতে আমরা কি বুঝি? জিডিপি, হ্যাঁ, জিডিপি হলো মোট জাতীয় উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে? জিডিপি। তো এই যে মোট জাতীয় উৎপাদন, এটা বলতে বোঝায় একটা অর্থ বছরে এক অর্থ বছর, খেয়াল করো এখানে কি এক অর্থ বছর, এই অর্থ বছরটা ইম্পর্টেন্ট একটা দেশের একটা অর্থ বছরে। ঠিক আছে? তারপর দেখো কোন দেশের অভ্যন্তরে, কোন দেশের অভ্যন্তরে, ঠিক আছে, কোন দেশের অভ্যন্তরে অবস্থিত সেই দেশের নাগরিক এবং বিদেশি নাগরিক। ঠিক আছে? দেশের নাগরিক ও বিদেশিদের উৎপাদিত পণ্য বা দ্রব্য ও সেবার আয়ের সমষ্টিকে আমরা আয়ের সমষ্টি, হ্যাঁ, এটাকে আমরা জিডিপি বলি। তাহলে দেখো জিডিপি ডেফিনিশনটা কি, যে কোনো দেশের অভ্যন্তরে
সেই দেশের অভ্যন্তরে, তাহলে এখানে অভ্যন্তর মানে কি, সেই দেশের অভ্যন্তর, তার মানে অভ্যন্তর মানে কি, অভ্যন্তর মানে হলো সীমানা। তাহলে কোন একটা দেশের সীমানা, সেই সীমানার মধ্যে দেশের নাগরিক থাকতে হবে বা বিদেশি যেই থাকুক, তাদের টোটাল ইনকামটাই হলো, তাদের টোটাল যে উৎপাদনটা হচ্ছে সেই উৎপাদনের যে আয়টা, সেই আয়ের আমরা যদি অর্থমূল্য করি, সেই অর্থমূল্যের সমষ্টিকে আমরা জিডিপি বলি। তো এই জিডিপি দ্বারা একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তিটাকে নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে দেখো আমার কোশ্চেনটা ছিল যে জাপান অধিবাসী এক্স, তিনি তার আয়টা আমি কোথায় অন্তর্ভুক্ত করব। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা কোথায় আমরা তার আয়টাকে অন্তর্ভুক্ত করব, এটা কি আমরা জিডিপির মধ্যে করব নাকি জিএনপির মধ্যে করব। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমরা জিডিপি যেটা মোট দেশজ উৎপাদন, সেটাকে আমরা জিডিপি বলতেছি। তো মোট দেশজ উৎপাদন কোথায় আমরা দেখতে পাচ্ছি, দেখো এই মোট দেশজ উৎপাদনটাই হলো আমার জিডিপি। ঠিক আছে, এটা হলো জিডিপি, মোট দেশজ উৎপাদন, জিডিপি। আর যখন জাতীয় থাকবে মানে ন্যাশনাল থাকবে, তখন সেটাকে আমরা বলছি জিএনপি। ওকে, এবং দেখো নির্জাতীয় উৎপাদন বলে আমাদের বইতে তেমন কিছু নাই। মোট জাতীয় আয় যেটা, সেটাকে আমরা বলি জিএনআই, এটাকে আমরা জিএনআই বলে থাকি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তো আমরা যে ডেফিনেশনটা দেখলাম জিডিপির, মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে কি কি আসতেছে, যে একটা দেশের অভ্যন্তরে মানে সীমানায় সেই দেশের নাগরিক এবং বিদেশিদের উৎপাদিত পণ্য এবং সেবা যে আয়, তার সমষ্টিই হলো সেই দেশ, সেটার জিডিপি। ওকে, তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম তার আয়টা হলো জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওকে, তো এরপরে দেখো বলছে যে উন্নয়ন। হ্যাঁ, উন্নয়ন বলতে আমরা কি বুঝি, উন্নয়ন মানে পরিবর্তন। উন্নয়ন মানে কি, কোনো কিছুর পরিবর্তন। তো পরিবর্তনটা কি, পরিবর্তনটা অবশ্যই কি হতে হবে, পজিটিভ হতে হবে, তাই না, যেটাকে বাংলায় বলা হয় ইতিবাচক। তাহলে উন্নয়ন হলো ইতিবাচক পরিবর্তন। ঠিক আছে, মানে তোমার লাইফে একটা চেঞ্জ হইতে হবে, মানে চেঞ্জটা হইতে হবে পজিটিভ। তোমার লাইফে যখন চেঞ্জ হবে এবং চেঞ্জটা পজিটিভ হবে, তখন সেটা উন্নয়ন। তোমার রোল, মনে করো স্কুলে রোল 25 ছিল, সেইখান থেকে তোমার একটা পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তনটা যদি 50 হয়, তখন সেটা কিন্তু পজিটিভ না, সেটা নেগেটিভ পরিবর্তন, কারণ এই পরিবর্তনটা তুমি চাও না। কেউ কি চায় যে আমার রোল আরো পিছাক, সবাই চায় যে আমি রোল সামনের দিকে আগাই। তাহলে পরিবর্তন হলেই হবে না, পরিবর্তনটা হতে হবে ইতিবাচক পরিবর্তন, সেটাকে আমরা উন্নয়ন বলি, যেটা মানুষের জীবন যে যাত্রার যে মান, সে মানটাকে আরো বৃদ্ধি করে, সেটাকে আমরা উন্নয়ন বলে থাকি। তো এইখানে দেখো উন্নয়ন ইতিবাচক ও নেতিবাচক বা নেগেটিভ হতে পারে, এই ধরনের কোনো আইডিয়া হতে পারে না। ঠিক আছে, উন্নয়ন কখনোই নেগেটিভ হতে পারে না। উন্নয়ন কি সমস্যা সৃষ্টি করতে পারে কিনা, উন্নয়ন তো কোনো সমস্যা সৃষ্টি করতে পারে না, কারণ সমস্যা সৃষ্টি হলে সেটা তো উন্নয়ন না। হ্যাঁ, এখন মনে করো যে তোমার এলাকায় এমন একটা রাস্তা তৈরি করা হলো, যে রাস্তাটা কারো প্রয়োজন ছিল না, বরঞ্চ তোমাদের জন্য অনেক বেশি ঝামেলা তৈরি করলো। ঠিক আছে, তখন কিন্তু সেটা উন্নয়ন হবে না। বা তোমরা দেখেছো অনেক সময় আমরা খবরে দেখি না, যে একটা ব্রিজ তৈরি করেছে, কিন্তু ব্রিজের নিচে কোনো খাল বা কোনো নদী নাই এবং ব্রিজের কোনো সংযোগ সেতু নেই, মই দিয়ে ব্রিজ পার হইতে হয়, তখন সেটাকে কি আমরা উন্নয়ন বলতে পারি? না, উন্নয়ন না। উন্নয়নটা হলো আমাদের জীবনযাত্রার মানকে আর জীবনযাত্রাকে আরো কমফোর্টেবল, আরামদায়ক করবে, তাই না? তো এবার দেখো বলছে যে উন্নয়ন কি নিচের দিকে বা নিম্নগতির হতে পারে কিনা, এটা উন্নয়নের বৈশিষ্ট্য না। উন্নয়ন সবসময় কি করবে, সবার আগে উন্নয়নের বৈশিষ্ট্য হলো উন্নয়ন সবসময় মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দিবে। যে মানুষের যে বেসিক নিডস আছে, সবার আগে দেখবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাই না? তাহলে এই যে আমাদের বেসিক নিডস গুলা, এইটা যখন মানুষের পূরণ হবে, তখন আমরা আমাদের ল্যাভিশ লাইফ বা আমাদের যে অ্যারিস্টোক্রেটিক লাইফ, সেই দিকটাতে আমরা যাব। তো প্রথমে তো আমার বেসিক নিডস গুলো ফিল আপ হইতে হবে। তো উন্নয়নের প্রথম বৈশিষ্ট্য হলো উন্নয়ন মৌলিক চাহিদা পূরণে
অগ্রাধিকার দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এবার দেখো, কেউ যদি বলো যে আমার মৌলিক চাহিদা হলো এমন কিছু যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার বাইরে, যেমন আমাদের সাকিব স্যার, তোমরা চেনো না সাকিব স্যার, বাংলার সিংহ পুরুষ। সাকিব স্যারের মৌলিক চাহিদা হলো বিয়ে করা। এখন সে যদি বলে যে আমার মৌলিক চাহিদা বিয়ে করা, তাহলে কিন্তু সেটা সে ঠিক বলতেছে না। মৌলিক চাহিদা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই পাঁচটার দিকে উন্নয়ন সবসময় আগে ফোকাস দিবে, যে যাদের খাদ্য বস্ত্রটা বাকি আছে বা যারা সেখানে অভাব আছে, তাদের সেই অভাবটাকে পূরণ করতে হবে, বিয়ের অভাব পরে। বুঝতে পেরেছ? তো এই হলো উন্নয়নের এই এমসিকিউটা। আমরা পরেরটা চলে যাই। আসো, যে বাংলাদেশে জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি? এই প্রশ্নটা নিয়ে অনেক বেশি কন্ট্রাডিকশন আছে। এখন দেখো, এই যে প্রশ্নটা, এটা এক এক বছরে, মানে এটা 2018 সালে ঢাকা বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। তখন যে উত্তরটা ছিল, এখন অবশ্যই সেই উত্তরটা না, উত্তর পরিবর্তন হচ্ছে। তো তোমরা এই চ্যাপ্টারটা, যেহেতু তোমাদের বইটা পরিবর্তন আছে, ডেটা চেঞ্জ আছে, তোমরা গাইডে বা তোমাদের টেস্ট পেপারে অনেক ধরনের অ্যান্সার আছে, কারণ সেটা তখনকার প্রশ্ন, 2018 সাল 17 সালের প্রশ্ন। সেটাকে তোমাদের যেটা মডিফাইড ভার্সন, সেটা দেখতে হবে। এবং আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা এই চ্যাপ্টারটা বইতে বেশি ফোকাস দাও, বইয়ের ডেটাগুলো ভালো করে খেয়াল করো। ঠিক আছে? তো আমাদের জাতীয় আয় বা আমাদের যেই প্রোডাকশন, জিএনপি বা জিডিপিতে তোমার অবদান যদি আমরা বলি, জিডিপিতে আমাদের সবচেয়ে বেশি অবদান আছে শিল্পের। শিল্পের অবদান সবচেয়ে বেশি, বুঝছো? শিল্পের অবদান সবচেয়ে বেশি আমাদের জিএনপি। এটা 2023-24, হ্যাঁ, 2023-24 অর্থ বছর আমাদের শিল্পের অবদান কত আমাদের জিএনপিতে? তো তোমরা যদি বইতে দেখো, সেখানে দেখবা যে 37.95%, 37.95, যেটা 2017-18 সালে ছিল 33.85। এটা ছিল 2017-18-তে। ঠিক আছে? এটা কিন্তু তোমার লাগবে, খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, যে আমাদের শিল্পের অবদান কত। এবং শিল্পের প্রবৃদ্ধি কিন্তু অনেক বেশি। প্রবৃদ্ধি মানে বুঝো তো, প্রবৃদ্ধি মানে যে কি হারে সেটা ডেভেলপ হচ্ছে, উন্নয়ন হচ্ছে। তো আমাদের শিল্পের প্রবৃদ্ধি হলো 6.66%। এটা একটু মনে রাখবা, হ্যাঁ, শিল্পের প্রবৃদ্ধি হলো 6.66%। এটা একটা বিষয়। তো আমাদের জিডিপিতে শিল্পের অবদান, সেটা আমরা দেখলাম। তো আমাদের জিডিপিতে কৃষির অবদান কতটুকু, সেটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? আমাদের জিডিপিতে কৃষির অবদান কতটুকু আছে, কৃষির অবদান কতটুকু আছে। ঠিক আছে? তো আমাদের জিডিপিতে কৃষির অবদান আছে তোমার 11.02%, 11.02% আছে। ঠিক আছে? আমাদের জিডিপিতে, যেটা, এটা কত সালের ডেটা? এটা 2023-24 ডেটা। এটা 2023-24 ডেটা। তো এখন দেখো, আমাদের জিডিপিতে যদি আমরা দেখি, আমাদের জিডিপিতে শিল্পের অবদানের চেয়ে কৃষির অবদান কম, শিল্পের অবদান বেশি। তার মানে বৃহৎ খাত বলছে, কিন্তু বড় খাত বলছে, বড়, তাই না? তো আমরা যদি এইভাবে চিন্তা করি আমাদের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি, তাহলে কিন্তু আমরা শিল্প পাই। তাহলে আমরা কি পাই? আমরা এখানে শিল্প পাচ্ছি। কিন্তু আমাদের বইতে একটা লাইন আছে, আমাদের বইতে একটা আলাদা করে একটা লাইন আছে। সেই লাইনটা হলো, এককভাবে যদি আমি চিন্তা করি, এককভাবে, তাহলে মোট জাতীয় উৎপাদনে কৃষির, কারণ এই শিল্পের মধ্যে অনেক ধরনের শিল্প আছে, নির্মাণ শিল্প, পোশাক শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প। বাট আমি যদি একটা খাত চিন্তা করি, যারা আমাদের অর্থনীতিতে টোটাল 19টা খাত আছে মোট, আমরা যদি একটা একটা করে চিন্তা করি, তো তখন যদি আমি কৃষিটাকে আলাদা করে বসাই, তখন কৃষির অবদানটা সবচেয়ে বেশি। কিন্তু এই প্রশ্নের উত্তরে যখন বৃহৎ খাত বলতেছে, তখন আমরা এখনকার ডেটা অনুসারে শিল্পটাকে আমরা ইন্ডিকেট করতে পারি। কিন্তু যদি বলে এককভাবে, এককভাবে কোন খাতের অবদান বেশি, তখন আমরা বলবো এককভাবে কৃষি খাতের অবদান বেশি। এককভাবে কৃষি খাতের অবদান, খেয়াল করছো বিষয়টা হলো অবদান, অবদান বেশি। কারণ আমাদের শ্রমশক্তির প্রায় 45% মানুষ কৃষি খাতের সাথে যুক্ত আছে। আমাদের শ্রমশক্তির 45% মানুষ। তাহলে দেখো, অর্ধেকের বেশি মানুষ কিন্তু কৃষি খাতে যুক্ত আছে, কিন্তু ইনকাম কম। খেয়াল করছো? মানে বেশি মানুষ যুক্ত আছে, কিন্তু তাদের ইনকামটা কিন্তু কম। আর অনলি 17% মানুষ, শ্রমশক্তির 17% মানুষ শিল্প খাতের সাথে যুক্ত আছে। বুঝতে পারছো? শ্রমশক্তির 17% মানুষ, 17% মানুষ শিল্পের সাথে যুক্ত আছে, শিল্পে যুক্ত। ওকে? তো
তো এই হলো বিষয়টা। এবং বাকি 38% মানুষ কিন্তু সেবার সাথে যুক্ত। তো ওই ডাটাটা আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না কোশ্চেনের জন্য। তো এখানকার যে ডাটাগুলো আছে, এই স্লাইডে যে ডাটাগুলো আছে, একটু কষ্ট করে তুমি এই ডাটাগুলো মনে রাখবা। হ্যাঁ, এই যে 37.95, 33.85, 11.02, 17%, এবং এখানে 45%। একটু কঠিন হবে, বাট ডাটাগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। লিখে রাখলে তোমরা এই কথাগুলো মনে রাখতে পারবা। হ্যাঁ, যেহেতু এই চ্যাপ্টারে অনেক ডাটা আছে। এবার আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। বর্তমান বিশ্ব কি নির্ভর? আমাদের বর্তমান বিশ্বটা কিসের উপর নির্ভর করে চলছে দেখো তো। প্রত্যেকটা খাতে আমরা এখন একটা ক্লাসরুমে আছি। আমরা যে ক্লাসরুমটাতে আছি, এই ক্লাসরুমটা কিন্তু একটা প্রযুক্তি নির্ভর ক্লাসরুম, তাই না? দেখো, প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা এখানে, আমার সামনে একটা, পিছনে একটা ডিজিটাল বোর্ড আছে, হাতে একটা কলম আছে, কিন্তু এটা কি ট্র্যাডিশনাল কলম? ট্র্যাডিশনাল কলম না, তাই না? দেখো এটা কেমন কলম? এটা কিন্তু একটা অপ্রচলিত কলম, প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি হয়েছে। তো পিছনে আছে বোর্ড এবং সামনে একটা ক্যামেরা আছে। তোমরা মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে ক্লাসটা দেখতেছো, তাহলে দেখো এই বিশ্বটা কি পুরোপুরি একটা প্রযুক্তি নির্ভর একটা বিশ্ব। এখন বলতে পারো স্যার মোবাইল নির্ভর তো হইতে পারে, কারণ মোবাইল ছাড়া তো আমার ঘুম আসে না, আমি বুকে মোবাইল নিয়ে ঘুমাই রাতে, খুবই খারাপ অভ্যাস, দয়া করে অভ্যাসটা ত্যাগ করবা, ঠিক আছে? বা শিক্ষা নির্ভর বা শিল্প নির্ভর, হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রযোজ্য প্রযুক্তি, কারণ আমাদের বইতে লাইনটা আছে, ঠিক আছে? ওকে, এরপর দেখো একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কারা সবচেয়ে বেশি অবদান রাখতে পারে? ইয়েস, যুবকরা রাখতে পারে। বাট যুবকরা যদি অদক্ষ হয় তাহলে তাদের অবদান থাকবে না। বোঝা গেছে? তাকে তো অদক্ষ হলে হবে না, তাকে শিক্ষিত হইতে হবে, যুবক হইতে পারে, এবং তাকে কি হইতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট কি? সবচেয়ে ইম্পর্টেন্ট দক্ষ হইতে হবে, স্কিলড হইতে হবে। স্কিলড পারসন ছাড়া কোনো ভ্যালু নেই। তুমি অনেক শিক্ষিত হইতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি স্কিল না থাকে, আর বয়স্ক মানুষ তো তারা সারাটা জীবন দেশকে, সমাজকে সার্ভিস দিয়ে গেছে, এখন তাদের রেস্ট করার পালা, তাই না? তো এখন তুমি যুবক হও আর শিক্ষিত হও, বাট তোমাকে দক্ষ হইতে হবে, স্কিলড হইতে হবে। তুমি অনেক পড়াশোনা করছো, বিবিএ বা এমবিএ বা বিএসসি এমএসসি কমপ্লিট করছো, বাট দক্ষ নাই, তোমার মধ্যে কোনো দক্ষতা নাই, স্কিল নাই, তাহলে কিন্তু তুমি লাইফে শাইন করতে পারবে না, দেশ এবং জাতিকে কিছু দিতে পারবে না। তাই প্লিজ তোমরা দক্ষ হওয়ার চেষ্টা করো, ঠিক আছে, এখন থেকেই। তো আসো আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। পরের কোশ্চেনটা কি বলছে? রহমান, হ্যাঁ, সাতক্ষীরায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মালদ্বীপে যায় কাজের সন্ধানে। রহমান কেমন ধরনের শ্রমিক? হ্যাঁ, তো দেখো সে তো প্রশিক্ষণ নিয়েছে। তো প্রশিক্ষিত মানেই কি? যিনি প্রশিক্ষণ নিয়েছে তিনি অবশ্যই দক্ষ হবেন, তাহলে তিনি একজন দক্ষ শ্রমিক। কেমন শ্রমিক? দক্ষ শ্রমিক, ঠিক আছে? যদি এটা বাংলা, সাকিব স্যার আমার ভুল ধরবে, বলবে উচ্চারণটা দক্ষ না, উচ্চারণ দক্ষ, ঠিক আছে? দক্ষ শ্রমিক। ওকে, তো এরপর আসো পরের প্রশ্নটা আমরা চলে যাই। তোমরা মনে হয় বুঝতে পারছো যে আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম, যারা আমার আগের ক্লাস করেছো বা আমার সাথে পরিচিত আছো, কারণ আমি কয়েকদিন ধরে একটু জ্বরে ভুগছিলাম, বুঝছো? আজকে একটু বেটার ফিল করতেছি, বাট তারপরেও মানে একদম প্রপার 100% সুস্থ হই নাই, বুঝছো? তারপরে জীবন তো চালিয়ে যেতে হয়, তাই না? তো তোমরা একটু অ্যাডজাস্ট করো আমার এই ভয়েসের সাথে বা আজকের যে অ্যাপিয়ারেন্সটা এটার সাথে, হ্যাঁ? আচ্ছা, একটু দেখো এই কোশ্চেনটা, আমি একটু পানি পান করে নিই। মামুনের মা সন্তানদের লালন পালন সহ গৃহের প্রায় সব কাজই করেন। ওকে, তো মামুনের মায়ের কাজের মূল্যায়ন হবে কোন সূচকে? তো দেখো, ঘরের কাজ আমাদের মারা করে, তাদেরকে যদি অর্থ দেওয়া লাগতো তাহলে কিন্তু আমরা সেটা দিতে পারতাম না, অসম্ভব, তাই না? তো সেখানে কিন্তু জিএনপি বা জিডিপি বা মাথাপিছু আয় বা অর্থনৈতিক যে সকল ইন্ডিকেটর আছে, সেখানে কিন্তু তাদের কাজগুলোকে আমরা যোগ করি না। তো কিসে যোগ করি? তাদের কাজগুলো আমরা যোগ করি মানব সম্পদ উন্নয়নে, কারণ মা আমাদেরকে, তাদের সন্তানদেরকে কি করে? সঠিক মানুষ, দক্ষ যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলে, তাই না? তো এই হলো বিষয়টা। পরের প্রশ্নটা আসো। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, মানে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের সামাজিক নিরাপত্তা প্রয়োজন, তাদের জন্য আমরা কি করতে পারি? যেমন
যারা প্রতিবন্ধী আছে তাদেরকে আমরা নগদ সহায়তা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করতে পারি। এটা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্তর্ভুক্ত। পরের প্রশ্নটা আসলে দেখি, বাংলাদেশের জনগণের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? প্রত্যাশিত আয়ুষ্কাল বাংলাদেশের জনগণের বর্তমানে কত পার্সেন্ট আছে? এটা বাংলাদেশে আছে 72.6%। তো তোমাদের বইতে 3টা দেশ আছে, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, ঠিক আছে? তো এটার সাথে তোমার ভারত এবং পাকিস্তানেরটা মনে রাখতে পারো। ভারতে 69.7, ভারতে 69.7 এবং পাকিস্তানে, ভারতে কত? 69.7 এবং পাকিস্তানে আছে 63.9%, ঠিক আছে? সরি 67.3, সরি এটা ভুল করে ফেলছি, 67.3 বছর, 3 বছর, ঠিক আছে? এটা কি? এটা হলো ভারত, এটা ভারত এবং এটা পাকিস্তান, ভারত এবং পাকিস্তান, ঠিক আছে? এটা কি তাদের প্রত্যাশিত আয়ুষ্কাল? হ্যাঁ, আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 72.6। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো আগাই। টেকসই উন্নয়নের জন্য, টেকসই উন্নয়ন যেটাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? সাস্টেইনেবল, যেই ডেভেলপমেন্টটা সাস্টেইন করবে সেটাকে আমরা বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা গোল হলো অভিষ্ট, টেকসই উন্নয়ন অভিষ্ট বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা 17টা গোল আছে এবং এই গোলের লক্ষ্যটা কি? গোল মানে তো লক্ষ্য, তাই না? ডেভেলপমেন্টের লক্ষ্যটা কি? এমন ভাবে উন্নয়ন হইতে হবে যেটা সমাজে সবাইকে নিয়ে হবে, সমাজে সবাইকে নিয়ে হবে, নির্দিষ্ট কোনো মানুষকে নিয়ে বা নির্দিষ্ট কোনো সেক্টরের মানুষকে নিয়ে হবে না। সমাজে সবাই উন্নয়নের অধিকার ভোগ করবে। আচ্ছা, এবং উন্নয়নটা এমন ভাবে হতে হবে যেটা দীর্ঘদিন টিকে থাকে। তাহলে এখানে যদি আমরা দেখি, আমাদের এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য একটা বড় সহায়ক হলো আয়ের বৈষম্য কমিয়ে আনতে হবে, ঠিক আছে? সমাজে কেউ পাবে না, তা হবে না। এটাই হলো উন্নয়ন, টেকসই উন্নয়নের একটা সহায়ক বিষয়। তারপর দেখো মালয়েশিয়া, এটা আমাদের এশিয়ার একটা দেশ, এবং এটা কোন এশিয়া? এটা হলো তোমার ইস্ট এশিয়া, তাই না? তাহলে এটাকে বলা হয় নিকট এবং দূর প্রাচ্যের একটা দেশ বলা হয়। কারণ মধ্যপ্রাচ্য বলতে আমরা বুঝি সৌদি আরব, দুবাই বা ইউএই, মানে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, দোহার, এগুলোকে বুঝি, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে আমরা নিকট এবং দূর প্রাচ্যের দেশ হলো মালয়েশিয়া, কারণ মালয়েশিয়া কোনো সার্কেল অন্তর্ভুক্ত দেশও না, ঠিক আছে? তারপর দেখো প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে কি বলে? এটাকে বলা হয় রেমিটেন্স বা আয়। রেমিটেন্স যদি শব্দের অর্থ আয়, তবে এখানে আমরা বিদেশিদের থেকে যেই আয়টা পাই সেটাকে আমরা রেমিটেন্স বলি, কারণ তারা যে দেশেই থাকুক, তারা যখন আয়টা আমাদের দেশে পাঠায়, এটা ডলারে কনভার্ট হয়ে যায়। আর এখনকার ইন্টারন্যাশনাল বাণিজ্যের জন্য তোমার ডলারটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসেট, ঠিক আছে? তো সেটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। তো এখানে প্রবাসীরা আমাদের জন্য যে ইনকামটা পাঠায় সেটাকে আমরা রেমিটেন্স বলি। বা আমাদের সেই রেমিটেন্সের ফলে কি হয়? রেমিটেন্সের ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে, কারণ এটা একটা অর্থনৈতিক বিষয় বা অর্থনৈতিক টার্ম, ঠিক আছে? 2009 সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে আমাদের দেশের অবস্থান কত? 2009 সালে। তো 2009 সালে আমরা ছিলাম 8ম। 2009 সালে যে দেশগুলো সর্বোচ্চ রেমিটেন্স পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তাদের মধ্যে আমাদের অবস্থান ছিল 8ম। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো, কিন্তু 2008 সালে, 1 বছর আগে 2008 সালে আমরা ছিলাম 12তম। 2008-এ আমরা ছিলাম 12তম, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এরপর কি বলছে জনাব রশিদ? 2017-18 অর্থ বছরে 5.40 লাখ টাকা সে বেতন পেয়েছে এবং কৃষি খাত থেকে 6000 টাকা, 60,000 টাকা ইনকাম করেছে। একমাত্র কন্যা এবং একমাত্র কন্যা, দুইজনকে নিয়ে কি করছে? সে যশোরে বসবাস করে। ভালো কথা। তো এই যে তার পরিবারের মাথা পিছু আয় কত, মানে ওরা পরিবারের সদস্য কতজন খেয়াল করো তো। স্ত্রী তো একমাত্র, তাই না? আর কন্যা একমাত্র, তাহলে সদস্য কতজন? 3 জন।
ঠিক আছে, ওদের ইনকাম কত? ওদের ইনকাম প্রায় 6 লাখ, তাই না? তো 6 লাখকে তুমি 3 দিয়ে ভাগ দাও না, তাহলে কত হয়? তাহলে 2 লাখ। ঠিক আছে, মাথা পিছু আয় পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় পিসিআই, পিসিআই পার ক্যাপিটা ইনকাম। ঠিক আছে, কি বলে এটাকে? পার ক্যাপিটা ইনকাম। ঠিক আছে, পিসিআই মাথা পিছু আয়। আমাদের বাংলাদেশের মাথা পিছু আয় কত? টোটাল চিন্তা করি তাহলে 50,48,27 লাখ, তাই না? কোটি টাকা, কোটি টাকা। ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশের মাথা পিছু আয়, আমাদের টোটাল বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পিসিআই বলতে পারি। কত? ঠিক আছে, তাহলে কত দেখছো? 50,48,27 কোটি টাকা বাংলাদেশের মানুষের পিসিআই পার ক্যাপিটা ইনকাম। আর এটা এটা আগের ডাটা, কত সালের ডাটা খেয়াল নাই, বইতে দেখো। আর এই যে পিসিআই, এদের পিসিআই কত? 2 লাখ। তাহলে আমরা এখানে অ্যান্সার কত আমাদের? এটা হবে 2 লাখ টাকা। ঠিক আছে, ওকে। তো এরপরে প্রশ্নে যাই, দেখো জিডিপি বলতে কি বুঝো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে একটা দেশের যেহেতু দেশজ উৎপাদন, তাই না, অভ্যন্তরের দেশি এবং বিদেশি যারা ছিল সবার ইনকাম, তাহলে এখানে তো জাতীয় উৎপাদন না বা প্রবৃদ্ধির হার বা মাথা পিছু না, দেশের অভ্যন্তরে মোট উৎপাদন। ঠিক আছে, এটাই হলো জিডিপি। এরপরে প্রশ্ন আসা যায়, কি বলছে? জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কখন? যখন জীবনযাত্রার মান, দেখো জিডিপির মধ্যে তো দেশের অভ্যন্তরে বিদেশি যে ফ্যাক্টরি গুলো আছে বা যারা বিদেশি আছে তাদের ইনকামটাও তো জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত, তাই না? তো আমরা এখানে দেশের মানুষের জীবনযাত্রার মানের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা এখানে জিএনপিটাকে বেশি গুরুত্ব দিব। হ্যাঁ, তাহলে জিএনপি বাড়লে একটা দেশের মানুষের জীবনযাত্রার মানটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো পিসিআই এর পূর্ণরূপ কি? পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, ক্যাপিটাল না কিন্তু এটা ক্যাপিটা হবে। হ্যাঁ, তারপরে আসো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলতে কি বুঝো? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা দ্বারা বোঝায় যে একটা দেশের মানব সম্পদ উন্নয়ন, হ্যাঁ, যে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে, এটা একটা সূচক আছে বিশ্বে বিভিন্ন দেশের মানুষের উন্নয়নের সাথেই যে দেশের মানুষের সাক্ষরতার হার বা আদার্স যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর একটা সূচক তৈরি করে। তো এটাকে বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল কত? এটা আমরা একটু আগে দেখে আসছি। ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 69.7 বছর, তাই না? তো এবার আসো, এরপরে কি বলছে? করিম সাহেব দীর্ঘ 5 বছর সৌদি আরবে বসবাস করেছেন, সেখানে তিনি প্রতি মাসে বাংলাদেশে বসবাসরত তার পরিবারের কাছে অর্থ প্রেরণ করেছেন। এখন করিম সাহেব বাংলাদেশে প্রেরিত অর্থটা কি হিসাবে পরিগণিত হবে? সেটা রেমিটেন্স হিসাবে পরিগণিত হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো বাংলাদেশের তেল সমৃদ্ধ ওআইসি ভুক্ত দেশগুলো, মানে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, ওআইসি, ওর নাম শুনছো না? ওআইসি এটা হলো যে সকল দেশ ইসলামিক কান্ট্রি আছে তাদের একটা অর্গানাইজেশন, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। ওকে, তো সেখানে আমরা জনশক্তি যখন রপ্তানির মাধ্যমে কোন ক্ষেত্রে আমরা উন্নতি করতে পেরেছি, তো এই দেশগুলোতে আমাদের দেশে অনেক বেশি শ্রমিকরা থাকে, তারা রেমিটেন্স আমাদের দেশে পাঠিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে প্রশ্নে আসা যায়, বিশ্ব ব্যাংকের হিসাব মতে সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের অবস্থান 12তম ছিল আমরা কত সালে? 2009 সালে 12তম ছিলাম, আর 2008 সালে আমরা ছিলাম 8ম, মনে আছে? এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে 2008 সালে কিন্তু আমরা দ্বিতীয় ছিলাম। এটা একটা প্রশ্ন ছিল, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমরা দ্বিতীয় ছিলাম, বুঝে গেছে? আচ্ছা, এবার দেখো বাংলাদেশকে কি বলা হয়? বাংলাদেশকে কি বলা হবে? বাংলাদেশ তো অবশ্যই কৃষি প্রধান দেশ, কারণ শতকরা 45% মানুষ এখনো কৃষি খাতের সাথে যুক্ত আছে। একটা সময় 80% মানুষ যুক্ত ছিল এবং তারও আগে প্রায় 100% মানুষই কৃষি খাতের সাথে যুক্ত ছিল, তাই না? এবার আসো, এরপরে একটা দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা
উৎপাদিত সকল দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য, মানে সংজ্ঞাটা আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, তো এটা কি হবে? খুব সহজ, এটা হবে জিডিপি বা মোট দেশজ উৎপাদন। ঠিক আছে, জিডিপি বা মোট দেশজ উৎপাদনের মধ্যে একটা দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল দ্রব্য এবং সেবার আর্থিক মূল্যকে বোঝাচ্ছে। তো এবার দেখো 2014 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, দেখো এটা হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তো সেইখানে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশ কততম আছে। ঠিক আছে, তো 2014 সালে আমরা ছিলাম 142তম। 2014 সালে আমরা ছিলাম 142তম। ঠিক আছে, এটা কিন্তু 2022 সালে আপডেট হয়েছে। তো 2022 সালে আমরা কততম ছিলাম? 2022 সালে আমরা 129তম ছিলাম। তার মানে এখানে আমাদের একটু ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক আছে, 129তম ছিলাম 2022 সালে, আর 2014 সালে আমরা ছিলাম 142তম। তো এই কথাটা তোমরা খেয়াল রাখবা। ঠিক আছে, ওকে। তো এরপরে দেখো কি বলছে, বর্তমানে বাংলা সরকার আর্থসামাজিক খাতে বাজেটের কত শতাংশের বেশি, হ্যাঁ, আমাদের সরকার ব্যয় করতেছে। বাজেটের কত শতাংশের বেশি? হ্যাঁ, 22.31% বেশি ব্যয় করতেছে। এটা আমাদের বইতে ডেটাটা আছে। এরপর দেখো এসডিআর মোতাবেক মানব সম্পদ 2022 সালে এসডিআর মোতাবেক, হ্যাঁ, মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান কত ছিল? তো এখানে তো আমরা দেখলাম 129তম ছিলাম আমরা, তাই না? এই যে এখানে দেখলাম না, হ্যাঁ এই তো, তাহলে এখানে আমরা ছিলাম 129তম 2022 সাল। এরপরে আসো কি বলছে, সরকার প্রাথমিক বিদ্যালয়ে কত শতাংশ মহিলা শিক্ষক নিয়োগে বৃদ্ধি করেছেন যাতে মহিলারা কাজ পায়, মানে তারা যেন তাদের কোনো একটা পেশায় প্রবেশের সুযোগ পায়। এই জন্য সরকার এই সিস্টেমটা করেছিল যে প্রাথমিক বিদ্যালয়ে নারীরা 60% থাকতে হবে, এরকম একটা শিক্ষক নিয়োগে বিধি প্রবর্তন করেছিল। তো এই হলো আমাদের 30টা এমসিকিউ। মোটামুটি 30টা এমসিকিউর মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে আসা ইম্পর্টেন্ট প্রশ্নগুলা। তো এবার দেখো কি দেখতে পাচ্ছি আমরা, জ্ঞানমূলক ও এক কথায় উত্তর। হ্যাঁ, তো এখানে আমরা জ্ঞানমূলক ও এক কথায় উত্তর দেখতে পাচ্ছি। এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট কি কি আছে। প্রথমে বলছে যে মোট দেশজ উৎপাদন কাকে বলে। তো যেহেতু জ্ঞানমূলক এবং এক কথায়, তো এগুলোর মান কত? হ্যাঁ, এগুলোর মান হলো 1 মার্ক, তাই না? 1 মার্ক। প্রত্যেকটা কত মার্ক করে? প্রত্যেকটা 1 মার্ক করে। সো এই কথাগুলো তুমি যত পারো সংক্ষেপে লিখবা, যতটুকু সংক্ষেপে পারো, কারণ তোমাকে এখানে হাফ দেওয়ার কোনো সুযোগ নাই। তোমাকে টিচার হয় 0 দিবে, না হয় 1 দিবে। তো তুমি যদি কারেক্ট আনসার লেখো তুমি 1 পেয়ে যাবা। তোমার এখানে তোমরা অনেকেই 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন লিখবা, আমি বলবো 1 লাইনের মধ্যে লেখা শেষ করবা, 1 লাইনের মধ্যে। ঠিক আছে, যেমন এখানে বলছে মোট দেশজ উৎপাদন কাকে বলে, ডাইরেক্ট বলবা যে একটা দেশের অভ্যন্তরে অবস্থিত দেশি এবং বিদেশি নাগরিকদের উৎপাদিত পণ্য এবং সেবার আয়ের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। শেষ। তোমাকে সংজ্ঞা টঙ্গা আর বেশি কিছু বলার দরকার নেই। হ্যাঁ, মাথাপিছু আয় কি? একটা দেশের জনগণের গড় আয়টাই হলো মাথাপিছু আয়। মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলতে কি বুঝো? তো জিএনপির মধ্যে নাগরিকরা অন্তর্ভুক্ত, বুঝছো? তো যখন আমরা জিডিপি বলতেছিলাম তখন আমরা দেশের সীমানাকে প্রাধান্য দিচ্ছি, দেশের সীমানাকে, তাই না? তো এই সীমানার মধ্যে কারা আছে? সীমানার মধ্যে দেশিরা আছে এবং বিদেশিরা আছে, দেশি এবং বিদেশিরা আছে। কিন্তু এই সীমানার মধ্যে আমরা কিন্তু প্রবাসীদেরকে নিই নাই, কারণ সীমানায় প্রবাসীরা থাকে না। যারা প্রবাসী আছে তাদেরকে আমরা নিই নাই, আমাদের দেশের প্রবাসী তাদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের দেশের নাগরিক, কিন্তু তারা আমাদের জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ তারা আমাদের সীমানায় নাই। কিন্তু যখন আমি জিএনপি বলবো তখন আমার দেশের নাগরিকরা ইম্পর্টেন্ট, আমার দেশের নাগরিকরা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার দেশের নাগরিকরা বোথ, আমার দেশের যারা দেশে অবস্থান করতেছে, তারাও থাকবে, এবং আমার যারা প্রবাসী আছে তারাও থাকবে। ঠিক আছে, এরা থাকবে। কিন্তু যারা আমার দেশে অবস্থান করতেছে, অন্য দেশের নাগরিকরা, এরা এখানে থাকবে না। অন্য দেশের নাগরিকরা আমরা এখানে রাখবো না, অন্য দেশের নাগরিকদের আমরা রাখবো না।
ঠিক আছে, তাহলে এদেরকে আমরা কি করব, এদের ইনকাম আমরা নিব না, এদের ইনকাম এখানে হবে না। ঠিক আছে, শুধুমাত্র কাদের ইনকাম হবে, আমাদের দেশের অবস্থানকৃত নাগরিক এবং প্রবাসী, মানে আমার দেশের নাগরিকরা যেখানেই থাকুক তাদের ইনকামটা আসবে। সরি, এটা জিডিপি লিখে রাখছি আমি, বাই মিস্টেক ভুলে গেছে, বুঝছো? এটা কি হবে, এটা জিএনপি হবে। ওকে, তো আমরা জিডিপি এবং জিএনপির পার্থক্যটা বুঝতে পারছি না, যে জিডিপি হলো একটা দেশের সীমানার মধ্যে সকল দেশি এবং বিদেশি সবাই আসবে, কিন্তু আমার দেশের নাগরিক যারা প্রবাসী তাদের ইনকাম জিডিপিতে হবে না, কারণ সেটা আমার সীমানার বাইরে ইনকাম হয়েছে। কিন্তু যখন জিএনপি, তখন আমার দেশের নাগরিক, সেটা দেশে থাকুক আর বাইরে থাকুক, তাদেরটা থাকবে, কোনো বিদেশির ইনকাম আমাদের জিএনপির মধ্যে থাকবে না। ঠিক আছে, তো এই হলো আমাদের জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য। মানব উন্নয়ন সূচক কাকে বলে? তো মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, তো এই যে ইন্ডেক্স তারা কি বোঝায়, যে একটা দেশের মানুষের, নাগরিকদের প্রত্যাশিত মানব উন্নয়ন হচ্ছে কিনা সেটা নির্ধারণ করা হয় যে সূচকের মাধ্যমে। মানব সম্পদ কাকে বলে? মানব সম্পদ হিউম্যান রিসোর্স। মানুষ হিউম্যান রিসোর্স হতে পারে যখন সে দক্ষ হবে, প্রশিক্ষিত হবে, শিক্ষিত হবে, কর্মক্ষম থাকবে, কর্মসংস্থান পাবে, তখন কিন্তু সে মানব সম্পদ। ঠিক আছে, জাস্ট ডেফিনেশনটা লিখবা। মানব সম্পদ কি কাকে বলে? একই কথায় জিডিপির পূর্ণরূপ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের পূর্ণরূপ। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পূর্ণরূপটা তোমাদেরকে চাইতে পারে। আচ্ছা, এরপরে দেখো, কোন দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কি বলে? পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয়। ওকে, জিএনপি এর পূর্ণরূপ কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। পিসিআই হলো পার ক্যাপিটা ইনকাম। কর্ণফুলী কাগজ কলে ব্যবহৃত প্রধান কাঁচামাল কি? প্রধান কাঁচামাল হলো বাঁশ। ঠিক আছে, যেটা আমরা পরীক্ষায় অনেক বেশি পেয়ে থাকি, খেয়ে থাকি, তাই না? শিক্ষা একটা মৌলিক অধিকার, এটা আমরা জানি। রেমিটেন্সটা কি? প্রবাসীরা আমাদের দেশে যে বিদেশি ইনকাম করে যে টাকাটা পাঠায় সেটাই হলো রেমিটেন্স। ওকে, মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো? হিউম্যান রিসোর্সটা ডেভেলপমেন্ট করতে হবে, সেটাই হলো মানব সম্পদ উন্নয়ন। তাদেরকে প্রশিক্ষণ, শিক্ষা এবং স্বাস্থ্যটা এখানে ইম্পর্টেন্ট, এবং তাদেরকে কর্মসংস্থান দেওয়ার মাধ্যমে যে উন্নয়ন করা হয় সেটাই হলো মানব সম্পদ উন্নয়ন। ঠিক আছে, তো এই হলো বিষয়টা এখানে আমরা দেখতে পেলাম। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট অনুধাবন, মানে যেগুলোর মার্ক হলো 2, তো 2 মার্কের প্রশ্ন তোমরা 5 থেকে 6 লাইন লিখতে পারো, হাফ পেজ, এবং এখানে চেষ্টা করবা যে 2টা প্যারায় লেখার জন্য। প্রথম প্যারায় তুমি টু দা পয়েন্ট অ্যান্সারটা দিয়ে দিবা, আর পরের প্যারায় তুমি সেই অ্যান্সারটাকে একটু ব্যাখ্যা করবা, সেটার পক্ষে যুক্তি দিবা, একটু সংজ্ঞা দিবা, উদাহরণ দিবা। ঠিক আছে, তো জিডিপি বলতে কি বুঝো? প্রথম প্যারায় তুমি বলবা যে জিডিপি কাকে বলে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কাকে বলে, দেশজ উৎপাদন কাকে বলে। তারপর একটু ব্যাখ্যা করবা যে দেশজ উৎপাদনের মধ্যে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত হয় না। এইভাবে বলবা যে আমাদের দেশের জিডিপির মধ্যে কার অবদান সবচেয়ে বেশি, একটু এই তথ্যগুলো অ্যাড করবা। অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্যকে কি বলে? একই কথাই, মাথাপিছু আয়ের ধারণাকে ব্যাখ্যা করো। মাথাপিছু আয় কাকে বলে, কিভাবে মাথাপিছু আয় জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। মানে মাথাপিছু আয় দ্বারা যেহেতু একটা দেশের মানুষের সামগ্রিক গড় আয়কে বোঝায়, তাহলে মাথাপিছু আয় দ্বারা বোঝায় যে একটা দেশের মানুষ কতটুকু ইনকাম করছে। যদিও এটা একটা ভ্রান্ত ধারণা, কারণ একজন বেশি ইনকাম করলে একজন কম ইনকাম করলে গড়ে তাদের ইনকামটা সমান দেখাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা এখানে আসবে। জাতীয় খাদ্য উৎপাদন কিভাবে ভূমিকা রাখছে? অবশ্যই কৃষি অনেক ইম্পর্টেন্ট। শিল্প খাতের ভূমিকাটা ব্যাখ্যা করবা। মানব সম্পদ বলতে কি বুঝো? এই প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানব সম্পদ, এই মানব সম্পদটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে এই পার্টটা পড়বা। ওকে, মানব সম্পদ উন্নয়ন কেন প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন, মানব সম্পদ উন্নয়ন, হিউম্যান ডেভেলপমেন্টটা প্রয়োজন আছে। এরপর দেখো, আমরা যদি একটা সিকিউর গ নাম্বারের প্রশ্ন দেখি, কারণ ক এবং খ আমরা আলাদা করে দেখলাম। এখানে কি বলছে দেখো, জুয়েলের কাজটি, এই যে জুয়েল, তার কাজটি বলছে যে অর্থনীতির কোন সূচকের মধ্যে পড়ে। তো আমরা দেখি জুয়েল কি করছে। জুয়েল একজন ব্যবসায়ী, সে কি করছে, দেশে দেশে ব্যবসা পরিচালনা করছে। সৌদি আরবে তার 2টি প্রতিষ্ঠান আছে, এভাবে সে অনেক টাকা উপার্জন করছে। তো সৌদি আরবে সে টাকা উপার্জন করছে। ঠিক আছে, তাহলে তারটা কোথায় পড়বে? জিডিপির মধ্যে পড়বে না, তারটা পড়বে জিএনআই এর মধ্যে, জিএনআই এর মধ্যে। ঠিক আছে, জিডিপির মধ্যে পড়বে না সে, যেহেতু সে প্রবাসী, তাই না? সে কি প্রবাসী? ঠিক আছে, প্রবাসী। তাহলে এখানে জিএনআই এর মধ্যে পড়ছে এবং সে রেমিটেন্স পাঠাচ্ছে প্রতি বছর।
আমাদের কাছে কি পাঠাচ্ছে? রেমিটেন্স পাঠাচ্ছে। এই রেমিটেন্সটা আমাদের দেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখতেছে। তো এখানে তুমি প্রথমে বলবা যে জিএনআই বা তোমার মোট দেশজ উৎপাদনের মধ্যে মানে মোট জাতীয় উৎপাদনের মধ্যে পড়ছে। জাতীয় উৎপাদন কাকে বলে সেখানে বলবা, কিভাবে পড়ছে একটু ব্যাখ্যা করবা, তারপরে বলবা যে প্রবাসীদের আয়, রেমিটেন্স কিভাবে একটু ভূমিকা রাখছে, এইভাবে একটু লিখে ফেলবা। ওকে, এরপরে প্রশ্ন দেখো, বাহ্য অর্থনীতিতে মহসিনের কাজের গুরুত্ব কি? তো মহসিন কে? মামুর বেটা মহসিন কে? আমরা একটু দেখি। তো মহসিন হলো একজন ধনী ব্যক্তি। ও সেই তো সেই তারা তিনি সবসময় তার এলাকার কল্যাণচার একটা প্রশিক্ষণ কেন্দ্র। ও তাহলে সে কি করতেছে এখানে? সে মানব সম্পদ উন্নয়ন করতেছে। কারণ যখনই প্রশিক্ষণ আসবে তখনই বুঝবা এখানে মানব সম্পদ উন্নয়নের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে সে কি করতেছে? সে মানব সম্পদ উন্নয়ন করতেছে প্রশিক্ষণের মাধ্যমে। সে প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের কাজটা করতেছে। ঠিক আছে, তো এখানে তার গুরুত্বটা আমাদের বইতে খুব সুন্দর করে একটা প্যারায় লেখা আছে, মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সৃজনশীলের গ যদি আমরা দেখি, সজল সাহেব। আচ্ছা, জনাব সজল সাহেব, আসসালামু আলাইকুম। বলেন তো আপনি কি করছেন? তো সেও সৌদিতে আছে। সজল সাহেবের ছেলে, আচ্ছা, সজল সাহেব ছেলের প্রেরিত অর্থ দিয়ে দেশে গার্মেন্টস স্থাপন করছে। দেশে গার্মেন্টস স্থাপন করছে, খেয়াল করছো? দেখছো? তাহলে এটা শিল্প। এটা কি হবে? তারটা হলো শিল্প খাত। কি খাত হয়েছে? গার্মেন্টস হলো শিল্প খাত। প্রশ্নটা কিন্তু প্যাচ আছে, দেখছো? প্রথমে অনেকে দেখে এটাকে রেমিটেন্স মনে করবে, আসলে সেটা কি? শিল্প। ওকে, তো সেই শিল্পের ভূমিকাটা এখানে তুমি লিখবা যে শিল্প কতটা ইম্পর্টেন্ট, কত পার্সেন্ট মানুষ শিল্পের সাথে জড়িত আছে, আমাদের দেশের জিডিপিতে শিল্পের অবদান কত, শিল্প কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করছে, এই পার্টগুলো আমরা এখানে লিখবো। পরের প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের সৃজনের প্রেরিত অর্থ কিভাবে দেশে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, মানে রেমিটেন্স। ঠিক আছে, সৃজন তো রেমিটেন্স দিচ্ছে, তাই না? রেমিটেন্স দিচ্ছে, তো এই রেমিটেন্সের ভূমিকা, রেমিটেন্সের কি ভূমিকা আছে আমাদের দেশের অর্থনীতিতে? অনেক ভূমিকা আছে, কারণ আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিই কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাই আমরা। কি বলছে? আরমানের কাজ জাতীয় আয়ের কোন উৎসে অন্তর্ভুক্ত? তো আরমান কি করছে? আরমান মৎস্য খামার তৈরি করছে। তাহলে মৎস্যই তো একটা আলাদা করে একটা উৎস আছে। মৎস্য, কৃষির সাথে মৎস্য একটা উৎস আছে। তো কত পার্সেন্ট মানুষ এখানে মৎস্যের সাথে কাজ করছে, তার অবদান কতটুকু, সেই পার্টটা এখানে বলতে হবে আমাদেরকে। আর এরপরে বলছে যে দেশের মোট জাতীয় উৎপাদনে আরমান এবং কামালের কাজের তুলনামূলক বিশ্লেষণ। কামাল কি করছে? কামাল বিদেশ থেকে, আচ্ছা ওকে, তো দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেমিটেন্স বা প্রবাসী ইম্পর্টেন্স আছে, অবশ্যই আছে। ঠিক আছে, এবং আচ্ছা, কামাল হলো সরি, ও আরমান প্রবাসী না, আরমান হলো মৎস্য। ঠিক আছে, এটার একটা ভূমিকা আছে এবং এটার একটা ভূমিকা আছে, এদেরও ভূমিকা আছে। ঠিক আছে, কিন্তু এদের ভূমিকাটা কিন্তু একটু বেশি, অল্প একটু বেশি। তো দুইজনের ইম্পর্টেন্সটা তুমি লিখবা দুইটা প্যারায়, তারপরে ব্যাখ্যা করবা যে কারটা একটু বেশি, কারটা বেশি ভূমিকা রাখতেছে, এই পার্টটা এইভাবে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে আজকে অধ্যায় 4 মানে চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট যে কিছু এমসিকিউ আমরা দেখলাম এবং জ্ঞানমূলক অনুধাবন সিকিউ আমরা দেখলাম। তো আশা করা যায় এই ক্লাসটা করে তোমরা একটু হলেও উপকৃত হবা। পরীক্ষাটা ভালো মতো দাও, পড়ালেখা করো, আশা করা যায় ভালো কিছু করবা এবং তোমাদের এভাবে যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেই চ্যাপ্টার ক্লাসগুলো দেওয়া হবে। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু জানাও আমাদেরকে, কোনো কোশ্চেন থাকলে জানাও। আশা করা যাচ্ছে পরের ক্লাসে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।